বিশেষ করে এই আওয়ামী দুঃশাসনের সময় আমরা দেখেছি যে শুধুমাত্র রাজনৈতিক কর্মীরা কিংবা রাজনৈতিক নেতারা ভুক্তভোগী হয়েছে, অপমানিত, লাঞ্ছিত হয়েছে সেটা না, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গত ১.৫ দশকে একটা ধারাবাহিক লড়াই, সংগ্রাম এবং স্যাক্রিফাইস করেছে। সো আমাদের এই সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই পরিবর্তনটা এসেছে। যে কারণে আমার মনে হয়েছে যে এইখানকার আমার দলের বাইরেও কিছু মানুষের সাথে কথা বলা এবং পরিস্থিতি বোঝা দরকার। গত ১ বছরের বা ১১ মাসের পরিস্থিতিকে মানুষ কিভাবে মূল্যায়ন করছে, যেই কারণেই মূলত আজকে এবং গতকালকে রাত থেকে ছিলাম যে পলিটিক্যাল প্রোগ্রামের বাইরে অনেকের সাথে দেখা হয়েছে এবং আপনাদের সাথে আনুষ্ঠানিকভাবে এখানে দেখা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন, হয়তো আপনারা অনেক কিছু বলতে পারেন না। একটা গণমাধ্যমের সাথে আছেন, একটা হাউজের সাথে আছেন, সেই হাউজের অনেক ধরনের পলিসি থাকে, যে কারণে অনেক কথা চাইলেও আপনারা বলতে পারেন। হয়তো বিশেষ করে রাজনৈতিক দলের নেতাদের মাধ্যমে আপনাদের কিংবা মানুষের যেটা বলছেন যে এই জানার আগ্রহটা বা প্রকৃত বিষয়গুলো আপনারা তুলে ধরেন কিংবা তাদের মুখ থেকে বের করে আনেন। আমি আজকে প্রথমবারের মতো এই চট্টগ্রাম প্রেস ক্লাবে পা রেখেছি। এটা আমার জন্য অবশ্যই একটা সম্মানজনক বিষয় এবং ভালো লাগার বিষয় যে আনুষ্ঠানিকভাবে প্রথম এখানে আসতে পেরেছি। আমরা আন্দোলন করে ফ্যাসিবাদের পতন ঘটেছে। আমরা যদি আবার একটা এইখানে পরিবেশ না তৈরি করতে পারতেন তাহলে তো এখানে আসতে পারতাম না। সুতরাং সেজন্য আজকের এই প্রোগ্রাম সাংবাদিক নেতৃবৃন্দ যারা আয়োজন করেছেন তাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখানে আমি দুঃখিত যে আমার এইদিকে খুব বেশি যাতায়াত না থাকে, আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি না। আমি বলেছিলাম যে কয়েকজন অন্তত সিনিয়র সাংবাদিক যারা আছে তাদের নামটা লিখে দিলে আমার জন্য সুবিধা হতো। এখানে এনটিভির বীরু প্রধান, শামসুল হক হাজারি ভাই, গোলাম মাওলা মুরাদ ভাই সদস্য চট্টগ্রাম প্রেস ক্লাব, এবং একই সাথে ঢাকায় দেখা হয়েছিল। তারা একটা আইনগত একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনারা একটা পরিস্থিতির উত্তরণ ঘটিয়েছেন, যে ক্লাবে আরেক দেশের মৃত প্রধানমন্ত্রী, আমাদের দেশের ধরেন জাতীয় নেতৃবৃন্দের পর্যায় থেকে আমাদের ইতিহাস যদি আমরা দেখি, সেখানে শেরে বাংলা ভাসানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরকম যারা আছে সেই সমস্ত জাতীয় নেতৃবৃন্দ, তাদের স্মরণ সভা, তাদের জন্মদিনে ২-৪টি কথা, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু একেবারেই একটা প্রতিবেশী দেশের, তো এটা আমরা দেখেছি। আমার বাড়ি বরিশাল, ওই এলাকার একজন এমপি এবং জাতীয় পার্টির খুব সিনিয়র নেতা ছিলেন এবং একসময় মহাসচিব ছিলেন, রুহুল আমিন হাওলাদার। তার ওয়াইফ এমপি ছিলেন, তিনি ইন্ডিয়ান হাই কমিশনারের নামে আমাদের ওই বরিশালে একটা সড়ক করেছেন আপনার। তো এটা খুব আশ্চর্যজনক যে পাশের দেশের আপনার একজন রাষ্ট্রদূত, তার ওই ধরনের কোনো খুব স্যাক্রিফাইস, বাংলাদেশের প্রতি খুব ডেডিকেশন, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলে সেটা আপনার তিনি করতে পারেন। হর্ষবর্ধন সিংলা এখানকার অ্যাম্বাসেডর ছিলেন, তার নামে একটা সড়ক করেছেন। আমরা যতদূর দেখেছি যে আমাদের এই প্রতিবেশী দেশ, আমরা বন্ধুপ্রতিম রাষ্ট্র বলি, আমরা একটা সুসম্পর্কের মধ্যে দিয়ে বারবার আমরা সম্পর্ককে এগিয়ে নিতে চাই, কিন্তু তাদের রাষ্ট্রীয় নীতিটা আমরা বরাবর দেখেছি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। আপনারা পরিষ্কার দেখছেন গত 16 বছরে এই যে বিনা ভোটের নির্বাচনে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং 2008-এর নির্বাচনেও যে ব্লুপ্রিন্ট হয়েছে 111-এর মাধ্যমে, 2018-তে যে আগের রাতে নির্বাচন হয়েছে, 24-এর যে আমি দামি নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনকে আন্তর্জাতিক পর্যায়ে এন্ডোর্স করেছে আমাদের এই প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। এবং বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার জন্য তাদের ভূমিকা অনস্বীকার্য ছিল। সো এই জায়গা থেকে তো আমরা বলতে পারি না যে তাদের আচরণটা বন্ধুত্ব সুলভ ছিল। তবে আমাদের দিক থেকে বারবার পজিটিভ অ্যাপ্রোচ ছিল। এবং আমি আপনাদেরকে এটুকু আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি। আমার সাথে একটা ইনফর্মাল মিটিংয়ে আমি তাদেরকে বলেছিলাম, মানে তোমরা একটা পরিষ্কার লাইন কি বলতে পারো, ক্যান ইউ গিভ অ্যান স্টেটমেন্ট? ওয়েস্টার্ন অ্যাম্বাসেডার্স যেভাবে বলতেছে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেভাবে বলতেছে যে আমরা বাংলাদেশে একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন দেখতে চাই। 24-এর ইলেকশনের আগে আমি একজন কূটনীতিককে বলেছিলাম, পরে বলছি যে আমরা তো বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে মাথা ঘামাই না, অথচ বাংলাদেশের এই যে গত 16 বছরের ফ্যাসিবাদ, এমনকি বাংলাদেশের
কোনো রাজনৈতিক দলকে নির্মূল করার জন্য তাদের রাষ্ট্রীয় পলিসি আছে। বিশেষ করে আপনারা দেখেছেন যে ভারতের যে ক্ষমতাসীন দল বিজেপি এবং তাদের যে আদর্শিক সংগঠন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস, তাদের পলিসি হচ্ছে সবসময় বাংলাদেশকে ইসলামপন্থীদেরকে নির্মূল করা, পরিষ্কারভাবে এটা। যদিও আমাদের দেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে আমরা বসবাস করছি এবং বাংলাদেশে কার্যত সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদাহরণ এটা পৃথিবীর খুব কম দেশে পাবেন। আমেরিকারও অনেক দেশ আছে যেখানে এখনো নিগ্রোরা, ব্ল্যাক আফ্রিকানরা সেফ না। লাইক আমরা যদি সাউথ এশিয়ানরাও যদি ওই সমস্ত স্টেটের মধ্যে যাই, আমরাও অনেকখানি বিপদে পড়ার সম্ভাবনা আছে। এটা আমাকে বলছেন IMF এর একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা, যে ওই সমস্ত আমেরিকার মতো দেশেও এ ধরনের ইনসিকিউরিটি আছে। সেই তুলনায় বাংলাদেশের মানুষের যে ধর্মীয় সম্প্রীতি এটা খুবই পৃথিবীর, আমি মনে করি এটা মানে খুব কম দেশে রয়েছে। তারপরেও দেখেন আমাদের দেশে এই 5ই অগস্টের পরে নানানভাবে ভাই যেটা একটা চমৎকার ওয়ার্ড ব্যবহার করেছে যে ন্যারেটিভ নির্মাণ করা, মানে হচ্ছে বয়ান দুইজনে তিনজনে বলছে, প্রেস মিডিয়া বিভিন্ন বক্তব্য বিবৃতিতে মানুষ সেটা প্রমোট করছে কিংবা প্রচার করছে, বুঝে কিংবা না বুঝে। সো এই ন্যারেটিভ প্রচার করা হচ্ছে 5ই অগস্টের পরে আমাদের দেশে নাকি সংখ্যালঘুদের উপরে ব্যাপক মাত্রায় নির্যাতন নিপীড়ন হচ্ছে, জমি দখল হচ্ছে, বাড়ি দখল হচ্ছে, ধর্ষণ হচ্ছে। আপনাদের আশপাশে কোথাও এই ধরনের ঘটনা ঘটেছে ওইভাবে আপনারা দেখেছেন? কিছু ঘটনা আমরা যেটা পরিষ্কারভাবে বলছি, পলিটিক্যালি আপনার সংশ্লিষ্টতা থাকার কারণে, যেমন এই চট্টগ্রামে তো আপনাদের আছে কিছু কিছু নেতৃবৃন্দ, তারা যদি কোনো একজন কমিশনারের কথা, কমিশনার ছিলেন, কমিশনার শৈবাল দাস বলেছেন, তো তিনি তো তার ধর্মীয় পরিচয়ের কারণে না, তিনি তো তার রাজনৈতিক পরিচয়ের কারণে, তিনি ফ্যাসিবাদের দোসর হয়ে রাজপথে ছাত্র জনতার উপরে নাসরিন যেটা বলেছেন গুলি চালিয়েছেন, রামদা বগি নিয়ে দৌড়েছেন। তো তাহলে তাদেরকে কি জনগণ 5ই অগস্টের পরে আদর করবে? সেই তুলনায় আমি মনে করি এই গণ অভ্যুত্থানের ছাত্র জনতা অনেক সহিষ্ণুতার পরিচয় দিয়েছে, অনেক সহনশীল ছিল। যে আওয়ামী লীগের নেতারা বলেছিল, পাওয়ার পার্টির আওয়ামী লীগের সেক্রেটারি সিনিয়র নেতারা বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে 5 লক্ষ লোকের লাশ পড়বে। আওয়ামী লীগের 5,000 লোকের লাশ পড়েছে, 500 লোকেরও লাশ পড়ে নাই। তাহলে মানুষ তো সহনশীল, এবং আমার বিশেষ করে আন্দোলনকারী এই ছাত্র জনতা নাগরিকদেরকে ধন্যবাদ দিতে হয়। আমেরিকাতে বলছে যে 1 মিনিট বিদ্যুৎ না থাকলে শত শত নারী রেপের শিকার হয়। বাংলাদেশে 5ই অগস্টের পরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই অরক্ষিত দেশে 5, 6, 7, 8 বলা চলে প্রায় 4 দিন একটা রাষ্ট্র সরকারবিহীন ছিল। সেই রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা থেকে শুরু করে এই 4 দিনে চুরি, ছিনতাই, ডাকাতি দেখেছেন সারা দেশে ওইভাবে হয়েছে, কিন্তু হয় নাই, খুব বেশি হয় নাই, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আর অনেক জায়গায় দেখেছি ওই আওয়ামী দুর্বৃত্তদের আশ্রয়ে অনেক জায়গায় ডাকাতি হয়েছিল, সেটা খুব রেয়ার কেস। কিন্তু দেখেন 4টা দিন একটা রাষ্ট্র সরকারবিহীন, আইন শৃঙ্খলা বাহিনী, আজকে আমাদের আপনার এই যে পুলিশ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভলি রাজপথে টহল দিচ্ছে, ভূমিকা পালন করছে, কিন্তু তারপরে এখন আমরা দেখছি খুন বেড়ে যাচ্ছে, ছিনতাই বেড়ে যাচ্ছে, রাহাজানি বেড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড ঘটছে এবং মানুষ নিরাপত্তা নিয়ে শঙ্কিত হচ্ছে। তো আমি আমাদেরকে আমি জাস্ট এই কথাটা মনে করে দিচ্ছি যে 5, 6, 7, 8 এই 4টা দিন আমরা কিভাবে এই পরিস্থিতি ধরে রেখেছিলাম। আমাদের মধ্যে কি আল্লাহ তার রহমতের ফেরেশতা পাঠিয়েছিল? আন্দোলনে যেভাবে আমরা বলে থাকি যে আমার মানে কুদরতিভাবে আবাবিল পাখি পাঠাই দিয়েছিল মানুষের মধ্যে, না হলে আসলে এই আন্দোলনে সত্যিকার অর্থে আমি যদিও 2 দফায় রিমান্ডের পরে আপনার 1 আগস্ট আমি নিজে কোর্টে দাঁড়িয়ে বলেছিলাম যে আপনার সেটা সাংবাদিকদের প্ররোচনা, বলছে ভাই আন্দোলন একটু স্তব্ধ হয়ে যাচ্ছে, আপনি কিছু বলেন, আপনারা বললে আন্দোলন চাঙ্গা হবে। তখন আমি বলছিলাম যে 90% পতন হয়ে গেছে, আর 10% বাকি আছে, কবি, শিল্পী, সাহিত্যিক, রাজনৈতিক কর্মী সবাই মিলে রাজপথ হবে। কোনো গণ আন্দোলন, সাংবাদিক, শিল্পী, শিক্ষক, সাহিত্যিক, এই সময় রাজনৈতিক দলের বাইরে এই পেশাজীবীদের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের 52 ভাষা আন্দোলন বলেন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, কোনো আন্দোলন সফল হয়নি। সো এই যে সকলের একটা সম্মিলিত প্রচেষ্টার ফলে
আমরা যে এই যে একটা পরিবর্তনটা পেয়েছি, এবং এটা তো পরিষ্কার যে অগস্টের শেষ দিকে জুলাইয়ের ছাত্র আন্দোলন একটা রাষ্ট্র সংস্কার, একটা নতুন রাষ্ট্র বিনির্মাণের আলোচনার মধ্যে দিয়ে কিন্তু গণ আন্দোলনে পরিণত হয়েছে। পরিষ্কারভাবেই যখন আমাদের ছাত্র নেতৃবৃন্দ সামনে থেকে ঘোষণা দিয়েছে আমরা এই ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তন এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যেতে চাই, তখনই কিন্তু সব শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের সাথে নিজেকে আরো কানেক্টেড করেছে এবং একটা ফ্যাসিবাদের পতন হয়ে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। তো আমাদের নঈম ভাই সম্ভবত বলছিলেন যে, এবং আপনার নাম মোস্তফা নঈম ভাই, যে আপনার ভাই আপনারা যে 5ই আগস্টের পরে এই যে একটা রাজনৈতিক ঐক্য গড়ে উঠলো, আলটিমেটলি যেটা একটা জাতীয় ঐক্য, সামাজিক ঐক্যে পরিণত হয়েছিল। কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে এই সমাজে কোনো ধরনের বিভাজন বিদ্বেষ থাকবে না। সো তাহলে কেন আমরা আবার বিভাজিত হলাম? আমাদের একটা আদর্শিক রাজনৈতিক কর্মসূচি থাকতে পারে ভিন্ন ধরনের, কিন্তু আমাদের সেই কর্মসূচি প্রচারের কিংবা আমাদের সেই আদর্শ প্রচারেরও কতগুলো মানদণ্ড থাকা দরকার। আমরাও যেভাবে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে চরিত্র হনন করা কিংবা নেতাদেরকে চরিত্র হনন করা কিংবা অশোভন অশালীন ভাষায় সমালোচনা করি, কথা বলি, এইটাও আসলে আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজনকে বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে সকলেরই এই জায়গায় আচার আচরণ, বিশেষ করে রাজনৈতিক কর্মীদেরকে খুবই দায়িত্বশীল থাকা দরকার। আমরা যেটা দেখেছি যে লাস্ট পিরিয়ডে বিশেষ করে আওয়ামী লীগের কোনো নেতার একটা যৌক্তিক সমালোচনা করলেও তার একেবারেই অন্ধ কর্মীরা আপনার অন্যের চরিত্র হনন করার জন্য, গালিগালাজ করার জন্য, সাইবার বুলিং করার জন্য ঝাঁপিয়ে পড়তো। একটা রাজনৈতিক কর্মীর যদি এই ন্যূনতম সহনশীলতা না থাকে তাহলে সে দেশকে কি দেবে, জাতিকে কি দেবে, সমাজকে কি দেবে? তো রাজনৈতিক দল আশা করি এই জিনিসটা উপলব্ধি করবে। বিশেষ করে আপনারা লক্ষ্য করছেন, আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি। আমি যদিও কিছু কথা বলি বা কিছু কথা বলেছি, কিন্তু আমি খুব মানে কি বলবেন, এই কথাটা যে কিভাবে বলি এটা অনেক ইকুয়েশনটা আমি নিজেও অনেক ক্ষেত্রে মিলিয়ে বলি না। মনে হচ্ছে যে হয়তো আল্লাহ বলতে বলেছে, বা মনে করেন কোনোভাবে নিজের আধ্যাত্মিক জায়গা থেকে বলা। আপনারা দেখেন 5ই আগস্টের পরে আমার অনেক বক্তব্যে শ্রীলঙ্কার গণ অভ্যুত্থানের পরে বলেছিলাম যে বাংলাদেশে বঙ্গভবন গণভবন দখল করতে হবে, এছাড়া এই ফ্যাসিবাদকে হটানো যাবে না। যে আমরাও বাংলাদেশে হাসিনার গণভবনের সুইমিং পুলে শ্রীলঙ্কাতে দেখেছেন যেভাবে জনতা দখল করে সাঁতার কেটেছিল, আমরা সাঁতার কাটতে চাই ফ্যাসিবাদের পতন ঘটাতে, তাই হয়েছে। অনেকবার কিন্তু বলছে যে মুজিব কোর্ট, এই যে মুজিব কোর্ট এখন যে একটা শক্তি দেখানোর জায়গা, যে মুজিব কোর্ট আওয়ামী লীগের লোক, এই মুজিব কোর্ট গুলিস্তানে বিক্রির লোকও থাকবে না, কেনারও লোক থাকবে, এখন তাই হয়েছে। শেখ মুজিবুর রহমানকে আমরা একেবারে ইতিহাস থেকে মুছে দিতে পারবো না। তার এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয়, শেখ মুজিবুর রহমানের নাম থাকবে। তার শাসক হিসেবে তার বিতর্কিত ভূমিকা আছে, তার শাসনামলে মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, বাকশাল কায়েম হয়েছে, সেটার সমালোচনা আছে। প্রত্যেক মানুষেরই উত্থান পতন, ভালো মন্দ অনেকগুলো দিক আছে। কিন্তু আজকে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, শেখ মুজিবুর রহমানও এই বিক্ষুব্ধ জনতার রোষানলের কারণেই আর্মি অফিসারদের হাতে নিহত হয়েছিলেন। আমি জানি না সেই প্রেক্ষাপট সে সময় কি হয়েছিল, কিন্তু আমরা হাসিনার 16 বছর এই একদলীয় শাসন দেখে আমরা এইটুকু রিয়ালাইজ করতে পেরেছি যে ওই সময় আসলে কিভাবে তাহলে এই নির্মম নিষ্ঠুরতা চলেছিল। আজকে শেখ হাসিনার মতো এত একাধিকবারের প্রধানমন্ত্রী ছিলেন, শেষ পর্যন্ত তার জীবন রক্ষার্থে পালিয়ে যেতে হয়েছে। অথচ কত অহংকার ঔদ্ধত্য, শেখ মুজিবের কন্যা পালায় না, কত কথা বলেছে, কিন্তু পালিয়ে গিয়েছে। এবং দেখেন 1 বছর হয়েছে আওয়ামী লীগের নামে একটা মিছিল করার জন্য প্রকাশ্যে একটা লোক পাওয়া গেল না, একটা সংগঠন, একটা মিছিল সারা দেশে গত 1 বছরে দেখা গেল না। আমরা যখন আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা, জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন দূতাবাস, এদের সাথে যখন মিটিং করি, এরা অনেকে বলে যে তোমাদের অন্তত একটা রেকনসিলিয়েশন প্রক্রিয়ার দিকে যেতে হবে, মানে পুনর্মিলন। অন্তত যে যারা বড় ধরনের ক্রিমিনাল অপরাধের সাথে অভিযুক্ত ছিল, এই গুম খুন, লুটপাট, অত্যাচার, নির্যাতন, তাদের বিচারের পরে আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী আছে, যারা মানুষের উপরে জুলুম নির্যাতন চালায় নাই, কিংবা যারা সহজ সরলভাবে রাজনৈতিক একটা দলকে সমর্থন করে ওই বিবেচনায় দল করত, তাদের প্রশ্নে একটা সেটেলমেন্ট হওয়া দরকার যে তারা আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে কি পারবে না, কিংবা আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। আমরাও তাদেরকে বলেছি, দেখো
গত 1 বছরে আওয়ামী লীগের নামে কোনো জেলায় উপজেলায় ঢাকা শহরে একটা মিছিল পর্যন্ত হয়নি। কারণ মানুষের এই গণপ্রতিরোধে আজকে যারা আওয়ামী লীগ করেছে তারাও তওবা করে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে, এবং কার্যত শেখ হাসিনা এবং তার সিনিয়র লিডাররা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে কবর দিয়ে গেছে। এবং আমরা এটা মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগ নামে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল থাকবে না, বা রাজনীতিতে থাকা উচিত না, এই কারণে যে এই রকমের চরম মানবতা বিরোধী অপরাধ, ঘৃণিত হত্যাযজ্ঞের পরে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে পারে তাহলে তো আরেকজনও এটাতে এনকারেজ হবে। কারণ বাংলাদেশে আমরা দেখেছি গত 50 বছরে ক্ষমতা দখল এবং ক্ষমতা ধরে রাখার জন্য অনেকেই ক্ষমতায় গিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। সেই কারণে কিন্তু আজকে আমরা আলোচনা করছি এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন, আজকে মিটিং আমি ঢাকায় থাকলে ওখানে থাকতাম, যে আমরা একটা মেজর পরিবর্তন চেয়েছি শাসনতান্ত্রিক ব্যবস্থায়। সেটি হচ্ছে আপনার পিআর কিংবা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। এখানে আপনারা যেহেতু সিনিয়র সাংবাদিক সহ অনেকে আছেন, আপনাদেরকে একটু জাস্ট ক্লিয়ার করা, যাতে অন্যরা আপনাদের সাথে জানতে চাইলে আপনারা একটু তাদেরকে ক্লিয়ার করতে পারেন। আমরা যে আলোচনাটা করছি, ম্যাক্সিমাম রাজনৈতিক দল বলছে নির্বাচনটা পিআর পদ্ধতিতে হবে, আর শাসনতান্ত্রিক কাঠামোতে যেহেতু পরিবর্তন বা সংস্কার একটা জোরালো আলাপ আলোচনা চলছে এবং রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হবে, এটা তো গণ অভ্যুত্থানের পূর্বে আমাদের ঘোষণাই ছিল। সুতরাং ওই ঘোষণায় পরিবর্তনের দিকে আমাদেরকে যেতেই হবে। তো এখন আলোচনা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। লোয়ার হাউসে হচ্ছে 400 আসন থাকবে, 300 হচ্ছে পুরুষ মানুষ, 100 জন হচ্ছে নারীদের জন্য ফিক্স থাকবে। ওই আসনগুলোতে যদি নির্বাচন হয় তাহলে নারীরাই নির্বাচন করবে। নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে ঘূর্ণায়মান পদ্ধতি, মানে এক এক সময় এক একটা জায়গা থেকে প্রার্থী হবে। মানে যদি ধরেন একটা আসন 2টা উপজেলা নিয়ে হয় তাহলে একবার এই উপজেলা থেকে প্রার্থী হলে পরেরবার ওই উপজেলা থেকে প্রার্থী হবে, বাট শুধু নারীরাই করবে, নারীদের এগিয়ে নিয়ে আসার জন্য একটা আলোচনা হচ্ছে। অথবা ফিক্স করার কথা বলছে যে 100 ফিক্স থাকবে, রাজনৈতিক দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে তাদের নারী প্রতিনিধি লোয়ার হাউসে দেবে। আর আপার হাউসে 100 আসন থাকবে, যেখানে আপনার ওই নিম্ন কক্ষে যারা রাজনৈতিক দলের পক্ষ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবে, ওই দলীয় মার্কায় যেই ভোট ক্যারি করবে ওই প্রাপ্ত ভোটের হার অনুযায়ী উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। তাহলে লোয়ার হাউস কিন্তু বর্তমান সিস্টেমেই থাকতেছে, মানে নির্বাচন করে এমপি হবে, তারাই মূলত উন্নয়নমূলক লোকাল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে। আর আপার হাউস যেটা হচ্ছে, এটা মূলত পররাষ্ট্র নীতি কিংবা বিদেশি রাষ্ট্রের সাথে একটা চুক্তি কিংবা ধরেন সংবিধান পরিবর্তন কিংবা একেবারেই গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনার নীতি নির্ধারণী ফোরামের মতো কাজ করবে।